মিয়াওয়াকি ফরেস্ট নাম শুনেছেন কি? হয়তো শোনেননি, আর যদি বা শুনে থাকেন তাহলে হয়তো জানেন না কতখানি পোটেনশিয়াল রয়েছে এই বিষয়টির মধ্যে। আচ্ছা, পোটেনশিয়ালের কথায় আসার আগে জেনে নিই মিয়াওয়াকি ফরেস্ট কী এবং কেন। বন্ধু, আজকের দিনে আমরা সবাই জানি যে আরবানাইজেশন বা নগরায়ন একটি সমস্যায় রূপান্তরিত হতে চলেছে বা অলরেডি হয়ে গেছে। বহু এলাকা গ্রাম থেকে ধীরে ধীরে প্রধানত জনসংখ্যার চাপে ও প্রমোটিংয়ের মাধ্যমে শহরের আকার নিয়ে নিচ্ছে, যেটা অনেক সময় পরিবেশের জন্য ক্ষতিকারক হচ্ছে। এই সব বিষয়ে সরকার এবং মিউনিসিপ্যালিটির কোনো সচেতন ও স্ট্রিক্ট গাইডলাইন নেই বা কোনো প্রকার মাথা ব্যথা বা অ্যাক্টিভিটি দেখা যায় না বললেই চলে। তবে এটা আমাদের আজকের বিষয় নয়, এই বিষয়ে অন্য কোনো দিন ভিডিও অবশ্যই করব। আজ বলতে চাই কেন মিয়াওয়াকি ফরেস্টের প্রয়োজন। শহুরে জীবনে একটুখানি সবুজের, একটা কোকিলের ডাকের বা একটা পলাশের ফুলন্ত গাছের অথবা এক টুকরো জলাভূমির আর সর্বোপরি এক মুঠো অক্সিজেনের যে কী গুরুত্ব তা শহরবাসী মাত্রই জানেন। একটু স্বাচ্ছন্দ্যের খোঁজে এগোতে গিয়ে কোথাও আমরা জীবনের সহজ ছন্দটুকুকেই হারিয়ে নাজেহাল হয়ে যাই অশান্তিতে, পলিউশনে, অসুস্থতায়, টেনশনে, ডাক্তারে, ওষুধে। সেই স্বাচ্ছন্দ্য প্রায়ই অর্থহীন হয়ে যায়। এই সমস্যার সমাধানের একটা এক্সোডাস হতে পারে মিয়াওয়াকি ফরেস্ট। এটি একটি সামাজিক বনসৃজন প্রকল্প। কিন্তু মিয়াওয়াকি নাম কেন? নামটা তো ভারতীয় মনে হচ্ছে না, বা এমনকি ইংরেজি নামও নয়। কারণ বটানির জাপানিজ অধ্যাপক মিয়াওয়াকি এই পদ্ধতিতে সামাজিক বনসৃজনের প্রবক্তা। আচ্ছা, এবার বরং জানা যাক কী এমন বিশেষ নতুন ব্যাপার আছে এই সামাজিক বনসৃজনের মধ্যে। প্রথমত, এই পদ্ধতিতে খুব সামান্য এলাকাতেই, মানে ধরুন 1 কাঠারও কম জায়গাতেও খুব দ্রুত বানানো যেতে পারে একটা ছোট্ট কিন্তু ঘন ফরেস্ট, যেটি বলা যেতে পারে রেপ্লিকেট করে একটি আসল জঙ্গলকে। শহরের মানুষকে দিতে পারে কিছু বিশুদ্ধ ফ্রি অক্সিজেন, কিছু ভোরের কাকলি, কিছু বসন্তের উজ্জ্বল ফুলের মনোরম অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু। সেই প্রাপ্তির বিষয়ে অনেক মানুষেরই কোনো স্বচ্ছ ধারণা নেই আজকের দিনেও। তো আসুন দেখে নিই কী কী পাই আমরা একটা ছোট্ট বনাঞ্চল থেকে। কেনই বা আমাদের কাছে অতি প্রয়োজনীয় আজকের এই শহুরে জীবনে সবুজের এক একটা ছোট ছোট বসতি। প্রথম কারণ হলো বিশুদ্ধ অক্সিজেনের যোগান, যা সম্পূর্ণ ফ্রিতে একমাত্র উদ্ভিদই দিতে পারে আমাদের। আজকের দূষিত পরিমণ্ডলে আমাদের লাংসের কাছে এই অক্সিজেন অমূল্য। একথা আমরা আরও হাড়ে হাড়ে টের পেয়েছি মাত্র বছর 2 আগের করোনা পরিস্থিতিতে। এক মুঠো অক্সিজেনের অভাবে কত প্রাণ অকালে শেষ হয়ে গেছে। এসিতে যে যত বেশি থেকেছে সংক্রমণের হার তার তত বেশি। সেই তুলনায় মাটির কাছে থাকা, বিশুদ্ধ বাতাসে থাকা মানুষের জন্য এই অসুখ তত বড় ইম্প্যাক্ট ফেলেনি। তাই প্রতি এলাকায় এবং সম্ভব হলে শহরের প্রতিটি ওয়ার্ডে এক একটি গ্রিন প্যাচ দরকার। দ্বিতীয়ত, আপনার আমার চোখের স্নায়ুর জন্য প্রয়োজন সবুজ দৃশ্য। কেন? কারণটা সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক। আমাদের মানব প্রজাতির জীবনের সূচনা হয়েছিল অরণ্যের সবুজ পটভূমিতেই। আমাদের জিনের মধ্যে সেই স্মৃতি আজও অমলিন। তাই সবুজের দিকে একটু দীর্ঘ সময় তাকিয়ে থাকলে আমাদের চোখ আরাম পায়, দৃষ্টিশক্তি ভালো থাকে। অন্যদিকে কম্পিউটার স্ক্রিনের দিকে দীর্ঘ সময় তাকিয়ে থাকা আজকের জমানায় আমাদের ভবিতব্য। সেই পরিপ্রেক্ষিতে সবুজ দৃশ্যপট আজকের দিনে আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য বড় বেশি প্রয়োজনীয়। প্রয়োজন মর্নিং ওয়াকের জন্য এক টুকরো জল জঙ্গল, একটু প্রাকৃতিক পরিবেশ। তৃতীয়ত, জল ছাড়া আমাদের চলে না, সে কথা আমরা সকলেই জানি। আর এই জলের সাথে, অর্থাৎ বৃষ্টি এবং ভূগর্ভস্থ জলের সঞ্চয়ের সাথে গাছেদের আছে নিবিড় সম্পর্ক। গাছেদের শিকড় জালিকা জলকে মাটির গভীরে প্রবেশ করতে সাহায্য করে এবং শিকড় মাটিকে ধরে রাখে। ফলে মাটি বৃষ্টির জলের তোড়ে ধুয়ে চলে যেতে পারে না, আর এই জলই সঞ্চিত হয় ভূগর্ভস্থ জল হিসাবে। গাছ না থাকলে তাই মাটির গভীরে জমা জলের পরিমাণ ক্রমশই নিঃশেষ হতে বাধ্য। আর এই জল নিঃস্বতার মূল্য যে মানুষকে কিভাবে দিতে হয় তা আমরা সকলেই জানি। চতুর্থত, আজকের পৃথিবীর অন্যতম জ্বলন্ত সমস্যা হলো গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। পৃথিবীর তাপমাত্রা মানুষের অতিরিক্ত পপুলেশন আর অবিবেচক কাজকর্মের জন্য
ক্রমেই দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা মানুষের সভ্যতার জন্য এক বৃহৎ সমস্যা হয়ে উঠছে ক্রমশ। বড় গাছপালা আর জঙ্গল হলো এর একটা সরল সমাধান, কারণ গাছ হলো এমন একটি প্রাকৃতিক ডিভাইস যা সম্পূর্ণ ফ্রিতে পরিবেশের তাপমাত্রাকে কমিয়ে আনে, বাতাসের কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে। জঙ্গল ও বায়োডাইভার্সিটি পঞ্চম পয়েন্ট। এক টুকরো জঙ্গলের এই রেপ্লিকেশনের মধ্যেও বাসা বাঁধে অজস্র পাখি, আসে বানর, ব্যাং, নেউল, প্রজাপতি, মৌমাছি, অসংখ্য প্রকারের কীটপতঙ্গ, বাচ্চা দেয় মা কুকুর, বাসা বাঁধে তার কচি কচি ছানাদের নিয়ে, এমনকি আসতে পারে শেয়ালও। শহুরে পরিবেশে এই সবুজ খণ্ডটুকু শহরের জীববৈচিত্র্যের অভাবকে মেটাতে পারে, ফলে পরিবেশ হয়ে ওঠে অনেক বেশি পরিশুদ্ধ। এই সবই হলো ছোট্ট এক টুকরো জঙ্গল আমাদের জন্য মোটামুটি কি করে তার বিবরণ। আর এই ছোট্ট জঙ্গলকে মিয়াওয়াকি গড়ে তুলতে পারেন মাত্র 3 বছরে, সাধারণভাবে যার জন্য সময় লাগে মোটামুটিভাবে 15 বছর। গাছেদের জীবনচর্যা ও সংস্কৃতিকে নিবিড়ভাবে অনুধাবন করে এই বিশেষ পদ্ধতি তৈরি করতে সক্ষম হয়েছেন প্রফেসর মিয়াওয়াকি। এবার এই পর্যন্ত শুনে আবার কারো মনে হতে পারে যে গাছেদের আবার জীবনচর্যা ও সংস্কৃতি। হ্যাঁ স্যার বা ম্যাডাম, শুনতে আশ্চর্য আপনার লাগতেও পারে, কিন্তু গাছেদেরও আছে সমাজ সংস্কৃতি। এই বিষয়ে একাধিক ভিডিও আমি আগেও করেছি, ডেসক্রিপশন বক্সের লিঙ্কে আছে, দেখে নিতে পারেন এইসব ভিডিও যদি আগে না দেখে থাকেন। তো মিয়াওয়াকি সেই গাছেদের জীবনযাত্রার পদ্ধতিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে বুঝেছেন যে গাছেরাও আমাদেরই মতো আত্মীয় পরিজন প্রতিবেশীদের নিয়ে জমজমাট সংসার সাজিয়ে থাকতে ভালোবাসে এবং অচেনা গাছকে সহজে বিশ্বাস করে না বা অ্যাকসেপ্ট করতে চায় না চট করে, যেমন আমরাও করি না অচেনা লোককে সহজে বিশ্বাস। সেই কারণে প্রফেসর মিয়াওয়াকি কোনো এলাকায় জঙ্গল ক্রিয়েট করতে গেলে আগে সেই এলাকার লোকাল ফ্লোরা বা স্বাভাবিক গাছপালার সার্ভে করেন। সেই এলাকায় কোন ধরনের গাছ কী অনুপাতে জন্মায় তার তালিকা প্রস্তুত করেন। একটু উদাহরণ দিয়ে বললে ব্যাপারটা বোঝা সহজ হবে। ধরুন বাঁকুড়া জেলার কোনো লোকাল জঙ্গলে সার্ভে করা হচ্ছে। গড়পড়তা সার্ভে রেজাল্ট হতে পারে 20% পলাশ গাছ, 5% নিম, 10% বাবলা গাছ, 7% কানশিরা অর্থাৎ জিলপি গাছ, 3% বট, 15% খেজুর গাছ, 10% তাল, 3% শিমুল, 7% জংলা ডুমুর, আর বাকি গুল্ম জাতীয় গাছের মধ্যে ঘেঁটু, বনকুল, বাসক ইত্যাদি। এবার এলাকার মাটি প্রথমে ভালোভাবে তৈরি করে নিয়ে সেখানে বেশ ঘন করে এই একই অনুপাতে এই সব গাছের চারা পুঁততে হবে আর সেই গাছগুলির পরিচর্যা করতে হবে। মাত্র 3 বছরের মধ্যে এই গাছগুলি নিজেদের মধ্যে মাটি, বাতাস, সূর্যালোকের রিসোর্স রীতিমতো শেয়ার করে পারস্পরিক সহযোগিতায় একটি সেলফ মেইনটেইনড স্বনির্ভর ঘন বন তৈরি করে ফেলবে। আর সামান্য এলাকার মধ্যে এই বন তৈরি হয় বলে শহরে এই সামাজিক বনসৃজনের ব্যবস্থা করা যেতেই পারে। পাওয়া যাবে সুস্থ অক্সিজেন সমৃদ্ধ বাতাস, জীব বৈচিত্র্যের সমাহার, শহরের সকল প্রকার সুবিধার মধ্যেও প্রকৃতির বিশুদ্ধতার স্পর্শ। এবার আসি মিয়াওয়াকি পদ্ধতির কিছু সমালোচনা খুঁজে বের করেছেন কিছু মানুষ সেই প্রসঙ্গে। প্রথমত এটি নাকি খরচ সাপেক্ষ, আর দ্বিতীয়ত এটি ফুড ফরেস্ট হয়ে উঠতে পারে না। এই দুটি সমালোচনারই আমরা উত্তর দিতে চাই। প্রথমে আসি ব্যয় সাপেক্ষতার প্রসঙ্গে। বলা হচ্ছে মাটির চরিত্র পরীক্ষা করতে হবে, চারা বসাতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে, সুতরাং বিরাট খরচ। আচ্ছা বলুন তো কত খরচ? বলা হচ্ছে আমাদের এখানে বেচারা কিষানদের কাছেই মাটি পরীক্ষার টাকা নেই। ভাই আমাদের এখানে টাকার যে অভাব সেটা কতটা মিসম্যানেজমেন্ট আর মানসিকতার দোষে, আর কতটা সত্যিই অভাব। চুরি করবার এবং ঘুষ নেবার টাকা আছে, সাংসদদের মাইনে এক ধাক্কায় 24,000 টাকা করে বাড়ানোর টাকা আছে, একটা ইলেকশনে মার্কিন যুক্তরাষ্ট্রকে পিছনে ফেলে মোটা অঙ্কের টাকা খরচ করবার টাকা আছে। সরকারি মাটি পরীক্ষার অফিসগুলোতে কর্মচারী আর অফিসারদের বসিয়ে বসিয়ে মোটা মাইনে দেবার বেলায় টাকা আছে। মাটি পরীক্ষার অফিসে কতটুকু কাজ হয় সে কথা ওয়াকিবহাল ব্যক্তি মাত্রই জানেন। আর পরিবেশ সংরক্ষণের জন্য কাজ করতে হলেই আর টাকা নেই। আসলে এই পারপাসে কাজ করবার ইচ্ছেটাই নেই। অক্সিজেন, জল এসব তো প্রকৃতি ফ্রিতে দেয় আমাদের, তাই মানুষের স্বভাব হয়ে গেছে এইসবের জন্য কোনো টাকা খরচ করব না। কিন্তু প্রকৃতি এইসব অমূল্য জিনিস আমাদেরকে ফ্রিতে তখনই দেয় যখন আমরা প্রকৃতির নিয়মকে সম্মান করি,
মেনে চলি, যখন আমরা ডাউন টু আর্থ জীবনযাপন করি, যতই আমরা প্রকৃতিকে লঙ্ঘন করি, প্রকৃতির থেকে দূরে চলে যাই, ততই আমরা এইসব সহজলভ্য অমূল্য রিসোর্স হারিয়ে বিপর্যস্ত হয়ে যাই। প্রগতির চক্র যতই এগিয়ে চলুক, প্রকৃতির সাথে হারমোনাইজ না করলে মানুষের চলাই থেমে যাবে, বেঁচে থাকাই থেমে যাবে। আর তার জন্য প্রয়োজনীয় মূল্য আমাদের দিতেই হবে। আর সেটা এমন কিছু বিশাল খরচ মোটেও নয়, মানসিকতার পরিবর্তন করলেই এইটুকু খরচ করা সম্ভব। দ্বিতীয় সমালোচনা হলো মিয়াওয়াকি লাভজনক ফুড ফরেস্ট হবে না। আবারও সেই একই নির্বুদ্ধিতার প্রকাশ ছাড়া একে আর কী বা বলবো। আরে ভাই, সব খাবার পৃথিবীতে শুধু মানুষের জন্যই বানানো হয়নি। একটু জায়গা আমাদের ছাড়তে হবে অন্য জীবেদের জন্যেও, গাছপালাদের জন্য, জলাশয়ের জন্য, তবেই আমরাও খেতে পাবো। মিয়াওয়াকি আমাদের জন্য ফুড ফরেস্ট নয়, কিন্তু যারা গাছের পাতা খায়, মূলে বাস করে, অন্যান্য যে কোনো বন ফল খেয়ে নেয়, তাদের জন্য ওটাই ফুড ফরেস্ট। কারণ পৃথিবীতে একটা ইকোসিস্টেম আছে যেটা সবাইকে নিয়ে তৈরি। সেটা না থাকলে আমাদেরও টিকে থাকা সম্ভব নয়। সব সময় মাছের তেলে মাছ ভাজার মানসিকতাটাই একটা অসুস্থতা। মিয়াওয়াকি ফরেস্টের ছোট্ট ছোট্ট টুকরো আজকে শহুরে জীবনে শুধুই সৌন্দর্যায়ন নয়, চূড়ান্ত প্রয়োজনীয়তা।